সার্জিও গরের সাথে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলের বৈঠকের পর তাকে বেশ অগোছালো এবং অস্থির দেখা গেল। সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব এবং পাশাপাশি সার্জিও গরের এই ঢাকা সফরে এত জল্পনা কল্পনা কেন হচ্ছে সে বিষয়টাও একটু আলোচনা করব। সাথে থাকুন বন্ধুরা। আমরা পররাষ্ট্রমন্ত্রীর সাথে সার্জিও গরের বৈঠকের পর দেখলাম যে সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী প্রায় কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। তাকে জিজ্ঞেস করা হলো যে এইটিপি যেটা করেছে এগ্রিমেন্টস, এটা কম্বাইন্ডলি বলে এগ্রিমেন্টস অন রিসিপ্রোকাল ট্রেড, যেটা ইউনুস নির্বাচনের 2 দিন আগে চুক্তিটা সই করে চলে গেল, সে নিয়ে প্রশ্ন করা হয়েছে। এবং দুটো চুক্তি বহুদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঝুলন্ত আছে, আকসা এবং জিসোমিয়া। আকসা জিসোমিয়া নিয়ে ভিন্ন কোনো জায়গায় কথা বলা যেতে পারে, সেটা নিয়ে প্রশ্ন করা হলো। এরকম আরো অসংখ্য প্রশ্ন করা হলো খলিল সাহেবকে, তিনি কোনোটারই উত্তর দেননি। অবশ্য তিনি তার পক্ষে একটা যুক্তি দেখিয়েছেন, যেটা ধর্তব্য যে 1 ঘন্টার বৈঠকে সব তো আর গভীরে যাওয়া যায় না, সেটা মেনে নিলাম। তারপরে তাকে জিজ্ঞেস করা হলো যে ডিফেন্স সংক্রান্ত একটা কোশ্চেনে উনি বললেন যে এটা ডিফেন্স মিনিস্ট্রিতে যাও। আমি বুঝলাম না কেন এই ডিফেন্স সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে ডিফেন্স মিনিস্ট্রিতে যেতে হবে। ধরে রাখছি যে সেখানে হয়তো ডিফেন্স সংক্রান্ত কোনো লোক ছিল, অফিসাররা থাকে এইরকম মিটিংয়ে, বা ছিল না, কিন্তু মিটিং তো এটা কি বলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের নেতৃত্বে হয়েছে, তাহলে এটার উত্তর খলিল সাহেবের দিতে অসুবিধা কোথায়? আসলে আমি বলছি না যে উত্তর না দিয়ে উনি কোনো অপরাধ করেছেন, কিন্তু ইয়েটা হলো যে ডিফেন্স মিনিস্ট্রিতে যাওয়া, এটা সাধারণত বিভিন্ন মন্ত্রীদের, হাই অফিসিয়ালদের এটা একটা কৌশল থাকে, বল অন্যের কোর্টে পাঠিয়ে দেওয়ার। কিন্তু এখানে আসলে খলিল সাহেব যে নার্ভাস ছিলেন সেটারই একটা প্রকাশ। আরেকটা প্রশ্ন করা হয়েছিল ওনাকে যে এই যে মিয়ানমারকে যে করিডোর দেওয়ার যে একটা প্রস্তাব, যেটার উদ্যোক্তা খলিল সাহেবই ছিলেন, সেটা সম্পর্কে উনি বললেন যে এটা আপনারা গুজব শুনেছেন। আলোচনা হয়েছে কি হয়নি সেটা ভিন্ন কথা, কিন্তু এটা গুজব কিভাবে হয় খলিল সাহেব? আপনি নিজেই তো, আমি নিজের কানে শুনেছি, আপনি অবশ্য করিডোর বা কিছু কোন শব্দ বলেছিলেন আমার মনে নাই, কিন্তু আপনি তো এটা প্রপোনেন্ট ছিলেন বাংলাদেশে, যে এখানে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর হিসাবে আপনি একটা করিডোর দিতে চেয়েছিলেন, ইউনুসও দিতে চেয়েছিল তখন। সেনাবাহিনীর এটা বন্ধ করে দিয়েছে, কারণ সেনাবাহিনী আসলে কারোর সাথে যুদ্ধে লাগতে চায় না। সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী তো শুধু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা পাকিস্তানের সেনাবাহিনীর চেয়েও আসলে দুঃখজনক পরিস্থিতিতে চলে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী ইন্ডিয়ানদের সাথে যুদ্ধ করে, আর বাংলাদেশের সেনাবাহিনী কারোর সাথে যুদ্ধ করবে না। ওই জন্য আসলে সেনাবাহিনী ওইটা চায়নি বলে তখন করিডোরটা হয় নাই, তখন তো দিয়েই দিয়েছিলেন খলিল সাহেব। এখন বলছেন যে এটা গুজব। যা হোক, এইভাবে খলিল সাহেব অলমোস্ট প্রতিটা প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন, এবং ওনাকে অত্যন্ত নার্ভাস লাগছিল। মনে হচ্ছিল উনি যেখানে মিটিং করেছিলেন সেখানে একটা ভূমিকম্প হয়েছে, কিংবা সেখানে ঝড়, হ্যাঁ, কালবৈশাখীর ঝড় হয়েছে, আর খলিল সাহেব সেখান থেকে বের হয়ে উত্তর দিচ্ছেন। আমরা যদি আমাদের আগের পররাষ্ট্রমন্ত্রীগুলোকে দেখি, সেই শেখ হাসিনার আমল থেকে, অর্থাৎ দীপু মনি, তারপরে আমাদের দীপু মনি ছিলেন, তারপরে মাহমুদ আলী সাহেব, ডক্টর আব্দুল মোমেন, ডক্টর হাসান মাহমুদ, এমনকি আমাদের অনেক স্মার্ট পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ইনারা কিন্তু কখনো কেউ দেখে নাই যে সাংবাদিক সম্মেলনে এসে এরকম নার্ভাস হয়ে যায়। আমি কখনোই দেখিনি ইনাদের। ডক্টর দীপুমণি ইয়ের সাথে সাংবাদিক সম্মেলন করেছিলেন, বৈঠক করেছিলেন হিলারি ক্লিন্টনের সাথে। তারপরে অনেক উদাহরণ আছে, উদাহরণের শেষ নাই। ডক্টর মোমেনের সময় জন কেরি বাংলাদেশে গিয়েছিলেন, তিনি তখন প্রেসিডেন্ট বাইডেনের ক্লাইমেট এনভয় ছিলেন। অত্যন্ত, জন কেরি কিন্তু প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে।
সেখানে ডক্টর মোমেন সাহেব এরকম করে সাংবাদিক সম্মেলন করেছিলেন যৌথ। তারপর এখানে তো শুধু খলিল সাহেব একা ছিলেন, একা কেন ছিলেন সেটাও একটু আলোচনা করতে হবে। তারপরে আমরা এগুলো দেখেছি। ডক্টর মোমেন সাহেব তো মনে হয় ওনার পাশে যদি একটা বোমাও ফাটে উনি কিন্তু নার্ভাস হবেন না কোনো সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কোনো কোশ্চেন ফেস করতে গিয়ে। তো সেই তুলনায় এখানে আমি দেখলাম যে খলিল সাহেব নার্ভাস। খলিল সাহেব হয়তো ব্যক্তি মানে সব কোনো মানুষ এমনিতে কোনো কিছু ফেস করতে গেলে নার্ভাস হতে পারে, এটা একটা হ্যাবিটও থাকতে পারে, কিন্তু এটা মনে হচ্ছে বিয়ন্ড হ্যাবিট, ভেতরে অন্য কিছু আছে। খলিল সাহেব যখন সাংবাদিক সম্মেলন করেন তার পাশে দুইজন ব্যক্তি ছিল, এক হলো তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হুমায়ুন কবির মাঝে মাঝে নিচু গলায় হাসছিলেন দাঁত দেখিয়ে। এটা একটা অশোভন জিনিস। আমি হুমায়ুন কবির সম্পর্কে অনেক নেতিবাচক কথা অতীতে বলেছি, এখনো বলতে হচ্ছে যে আসলে কোনো উন্নতি হয় নাই। উন্নতি শুধু এতটুকু হয়েছে যে তাকে আর আগের মতো সামনে আসছেন না উনি, আসতে দেয়া হচ্ছে কি হচ্ছে না সেটা জানি না। পাশে অবশ্য আরেকজন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, তিনি যথা মানে ট্রেন্ড প্রফেশনাল হিসাবে যেভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেভাবে তিনি দাঁড়িয়েছিলেন। আর খলিল সাহেব আবার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বললেন যে মানে আপনারা কিছুই জানেন না, মূর্খ। এইটা খলিল সাহেব বা অনেক লোক এই জিনিসটা বুঝতে পারে না। সাংবাদিক সম্মেলন করবেন, সেখানে সাংবাদিক যত মূর্খ হোক, যত দোষের হোক, কখনো তাদেরকে ডাইরেক্ট এটা বলবেন না খলিল সাহেব। এই দোষটা আমাদের ছিল এই মাহমুদ আলী সাহেবের। মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না পারলে তারা পড়ে আসে নাই, তারা লিখে আসে নাই, এইভাবে তাদেরকে অ্যাটাক করা। এইটা সত্য কথা হলেও এগুলা বলতে হয় না, মানে ট্রেনিং তো কিছু নিতে হবে নাকি। তো আরেকটা জিনিস খেয়াল করলাম যে খলিল সাহেব কিন্তু শুধু আজকে নার্ভাস তা না, উনি যখন তারেক রহমান সাহেব চীন থেকে ফিরে আসলেন সেইখানেও কিন্তু তিনি এই ধরনের মানে নার্ভাস পুরো না হলেও সহসা সহসা উনি এমন উত্তর দেন যেগুলো যেগুলো আসলে মনে হবে যে আপাতত খুব স্মার্ট, কিন্তু আসলে ভেতরের জিনিস বের হয়ে যায়। তিনি তখন বলেছিলেন যে আপনারা এত মানে ছোট চিন্তা করেন কেন, আমরা কি ভিক্ষার ঝুলি নিয়ে গিয়েছিলাম। এটা তিনি যেন এই কথা বলার জন্য এখানে অস্থির হয়ে বসেছিলেন, যেগুলো আসলে বডি ল্যাঙ্গুয়েজ হিসাবে বিপরীত, যা বলা হয় তার বিপরীত সিগন্যালটা দেয় আর কি। খলিল সাহেবকে নার্ভাস মনে হচ্ছে কেন, এটার আসলে কি কারণ থাকতে পারে? আমার মনে হয় খলিল সাহেবকে নার্ভাস মনে হওয়ার কারণটা একটা এক ধরনের আধ্যাত্মিক বিচার ওনার উপর। আমি জানি যে, আমি না, ফরেন মিনিস্ট্রির অফিসাররা এটা জানে, খলিল সাহেবের সারা জীবনের স্বপ্ন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার। তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তো তিনি হয়েছেন, এবং তিনি যদি স্বাভাবিক পথে হতেন, যেমন শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছে অত্যন্ত স্বাভাবিক পথে বলবো, সেই রকম স্বাভাবিক পথে যদি খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হতেন, আমার মনে হয় তার উপর যে আধ্যাত্মিক বিচারটা চলছে এইটা হয়তো হতো না। কারণ আমি বিশ্বাস করি যে মন্দ পথে কোনো কিছু দখল করলে সেটা সুখকর হয় না। খলিল সাহেব এখন যেটা জানা যাচ্ছে, যে মানে যেটা বোঝা যায়, জানা যাচ্ছে না কারণ সরকারি তরফ থেকে তো কেউ বলছে না যে খলিল সাহেব একটা স্যান্ডউইচড হয়ে আছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এবং তাকে তো বিএনপির সমর্থকরাই মার্কিনীদের দালাল, সমর্থক মানে গুপ্ত সমর্থক, অনেকে ইউটিউবার এগুলা গালিগালাজ করছে যে মার্কিনীদের এবং ইউনুসের সাথে তার যোগসাজশ আছে। যাই হোক, তিনি নিজেই জানেন যে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদটা যেই পথে দখল করেছেন এটা এক ধরনের ব্ল্যাকমেইলিং এর পথ, অন্যদের চাপিয়ে দেয়া পথ, সমঝোতার পথে উনি একটা বার্গেইন উইনার হিসাবে মানে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদে জয়েন করেছেন। অর্থাৎ উনি স্বাভাবিক পথে পররাষ্ট্রমন্ত্রী হন নাই। এখন যখন তিনি বিভিন্ন সমস্যা মোকাবেলা করছেন, এটাই হয় যে আপনি যদি কারো দয়া দাক্ষিণ্যে কোনো পদ গ্রহণ করেন,
আপনাকে যারা দয়া করেছে আপনি তাদের কিন্তু সার্ভেন্ট হয়ে গেলেন। খলিল সাহেবের অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, নার্ভাসনেস, আমি আবারও বলছি স্বাভাবিকভাবে একটা মানুষ নার্ভাস হতে পারে। আমি যেমন ব্যক্তিগতভাবে খুবই নার্ভাস মানুষ, কিন্তু এই কি বলে যে মানে তাই বলে সব জায়গায় কি আমি নার্ভাস? উনি এই জায়গায় নার্ভাসনেস দেখাচ্ছেন, এটা আমি মনে করি যে উনি আসলে না পারছেন ওনার নিয়োগকর্তাদের নিড ফুলফিল করতে, না পারছেন সরকারের নিড ফুলফিল করতে। এই ধরনের একটা দোটানায় আছেন। আর মূলত উনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে উনি অনেক কিছু জানেন, সেটাই বোঝা গেল এই সাংবাদিক সম্মেলনে। উনি যা কিছু বলছেন সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য, বাংলাদেশের তথ্য সেখানে তেমন কিছু নাই। আমি ধরে ধরে ওগুলো বলছি না, কারণ খলিল সাহেবকে উনি তো আমার ব্যক্তিগত শত্রু না। ওনার চেহারা সুন্দর, যে কোনো চেহারা সুন্দর, সুন্দর কথা বলে, এই ধরনের লোককে সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি। সুতরাং খলিল সাহেবের সাথে তো ব্যক্তিগত শত্রুতার কিছু নাই, কিন্তু তিনি যে পদ্ধতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ দখল করেছেন, সেইটার একটা খোদাই গজব আমার মনে হচ্ছে তিনি এখন ভোগ করছেন। এবং একই সূত্রে বলবো যে দেখেন, এই যে সার্জিও গরের যে বাংলাদেশে ভিজিট চলছে, এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা, অনেক ধরনের কথা হচ্ছে যে তিনি এসছেন ভারত বাংলাদেশের মধ্যে মধ্যস্থতা করতে, তিনি এসছেন চীনের বিরুদ্ধে তারেক রহমানের সরকারকে ধমক দিতে, তারপরে নানান জিনিস চলছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা কেউ কিন্তু জানাচ্ছে না। এবং এই ভিজিটে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখন পর্যন্ত আসলে কিছুই প্রকাশ করা হয় নাই। শুধু সার্জিও গর নিজে একটা টুইট করেছেন, যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে এখন মার্কিনীরা ভ্রমণ করবে, সেখানে ব্যানটা তুলে দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা এগুলা হরহামেশা দেয়, এইসব তাদের নাগরিকদের উপর ভ্রমণ মানে কি বলে ট্রাভেল ব্যান, আবার এগুলা তুলে নেয়, সাবধান করে দেয়। এগুলা মুড কি, এটাতে বাংলাদেশের খুশি হওয়ারই কি আছে না আছে? আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো কেউ বাংলাদেশ সফর করে না ব্যবসা বাণিজ্য বা এই ধরনের ছাড়া। পর্যটনের জন্য তো আসলে হয়তো বছরে 1-2 জন 3 জন 5 জন সফর করতে পারে। তো এই ব্যান তুলে দিলে কি না তুলে দিলে কি, গর সাহেব যদি আসেন বাংলাদেশে, তো এখানে তো ব্যানের কিছু নাই। হ্যাঁ, সারা এই যে ওয়াকার বাহিনী তো ওনাকে প্রতিরক্ষা দিবে পুরো, দরকার হইলে যেভাবে ইয়েকে দিয়েছিলেন তারেক রহমানকে, ওয়াকার বাহিনী দিয়েছিল সেই 300 ফিট রাস্তায়। তো এটা আসলে সিগনিফিকেন্ট কিছু না, কিন্তু এছাড়া আর কোনো তথ্য কোনো তরফ থেকে জানানো হচ্ছে না। এবং এটাই কিন্তু বোঝা যায় যে যেসব জল্পনা কল্পনা হচ্ছে, একদিকে জল্পনা কল্পনার ডালপালা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি সরকারটা যে স্বস্তিতে নাই, সরকারটা যে ওই ওই জিনিসটাই বয়ে বেড়াচ্ছে, যে এই যে এটিপি, যেটা যে এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড, এআরটি সরি, এইটা করে যে দেশটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়া হয়েছে, সেই মানে সেই করাতের উপর বসে তারেক রহমানকে কিন্তু বাংলাদেশ চালাতে হচ্ছে। সেখান থেকে বের হয়ে আসার কোনো রাস্তা তারেক রহমান সরকার যে পাচ্ছেন না, এইটাই আমরা দেখি। এর আগে যদি আমরা দেখেন, কেন বলছি এই কথা সেটার বলার জন্য এটা বলছি যে দেখুন, এর আগে ভিক্টোরিয়া নুল্যান্ড নামে একটা আন্ডার সেক্রেটারি এসেছিল প্রেসিডেন্ট বাইডেনের সময়। তখন কিন্তু তিনি সাংবাদিক, এই ভিক্টোরিয়া নুল্যান্ড আন্ডার সেক্রেটারিকে অনেকে ক্রেডিট দেয় যে বিভিন্ন দেশে মানে পূর্ব ইউরোপে যে বস ছিল ডোনাল্ড লুর, পরে অবশ্য ভিক্টোরিয়া নুল্যান্ড নিজে পদত্যাগ করছিল, সেগুলো ভিন্ন ইতিহাস। উনি বাংলাদেশে এসেছিল, আমাদের ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেন একসাথে সাংবাদিক সম্মেলন করেছেন, যৌথ সাংবাদিক সম্মেলন। তারপরে ক্যারি সাহেব এসেছিল, মোমেন সাহেবের সাথে যৌথ সাংবাদিক সম্মেলন হয়েছে। কিংবা এরও আগে, অনেক আগে হিলারি ক্লিনটন এবং আমাদের তখনকার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি একসাথে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন। এখন সার্জিও গোর এখানে ঢাকায় আসলেন, উনি তো একজন বড় হত্যাকর্তা। সার্জিও গোর আপনারা জানেন যে ওনার বর্তমান বয়স মাত্র 40, কিন্তু তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের বড় ছেলের ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছেন, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার কিন্তু ভালো সখ্য, মানে ট্রাম্পের সাথে তার ইকুয়েশন খুব ভালো। এবং সার্জিও গর যখন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পান ভারতে,
সেখানে অবশ্য দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রদূতগুলোকে কত সুন্দর করে একটা বিদেশে পাঠায়, আমাদের কিন্তু এসব ব্যবস্থা নাই। প্রত্যেকটা রাষ্ট্রদূতকে একটা করে শপথ পড়ানো হয়। সার্জিও গরকে শপথ পড়িয়েছিলেন কিন্তু সেই দেশের ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি ভাইস প্রেসিডেন্ট আছেন। আর আমাদের ঢাকায় যে রাষ্ট্রদূত আছে ক্রিস্টেনসেন, তাকে শপথ পড়িয়েছিল এমনকি ইয়েও না, তাদের পররাষ্ট্রমন্ত্রীও না, তার নিচের একজন। সাধারণত এই শপথগুলো পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট পড়ায় আর কি। তো সেদিক থেকে বোঝা যায় যে সার্জিও গোর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বয়স যাই হোক না কেন। তো তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলের সাথে বৈঠক করেছেন, তো দুইজনকে একসাথে হাজির করতেন আপনারা, তাই না? দুইজন একসাথে সাংবাদিকদের সাথে কথা বলতো, সেটা কিন্তু করতে দেওয়া হয় নাই। কেউ না কেউ বলেছে যে, অথবা মার্কিনিরাই হয়তো চায় নাই যে তারা সাংবাদিকদের ফেস করবে। এগুলো কিন্তু দেখেন জনমনে যেসব সন্দেহ ঘনীভূত হয়ে আছে সেগুলোকে কিন্তু সত্যতা প্রদান করে। সত্য কথা হলো যে আপনার একদম ঢাক ঢাক গুড় গুড়। যদিও ফরেন মিনিস্ট্রির ফেসবুকে লিখেছে যে এটা ফ্যামিলিয়ারাইজেশন ভিজিট, তো মানে পরিচিতিমূলক হয়েছে, তো কি হয়েছে? পরিচিতিমূলক হলে তো আরো বেশি দুইজনকে নিয়ে আসতেন, তাই না? দুই দেশকেই বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশকেও, যে খলিল সাহেব আর সার্জিও গর যদি পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করতেন তখন আমরা বুঝতাম, কিন্তু একজনকে কিন্তু পিকচার থেকে আলাদা করে দেয়া হলো। এবং তিনি কোথাও মানে কোনো জায়গায় কোনো কাগজ এখন পর্যন্ত বের হয় নাই কক্সবাজার যাবে। মার্কিনিরা আসলেই কক্সবাজার যায়, সেগুলো নিয়ে পরে কথা বলবো। কিন্তু বর্তমানে যেটা দেখলাম এই পর্যন্ত, তাতে আসলে তারেক রহমানের সরকারের, বিশেষ করে মনে হচ্ছে যে পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবের পার্সোনাল স্টেকটা অনেক বেশি, উনি অনেক বেশি বিধ্বস্ত, উনি অনেক বেশি নার্ভাস। এটা কিন্তু দুয়ে দুয়ে চার যদি যোগ করেন আপনি নানান কনক্লুশন হতে পারে। আমার কনক্লুশন এটাই বলে, আমি যেহেতু খুব এই মানে কল্পনা বেশি দূর বিস্তৃত করতে পারি না, সেটা হলো যে আর সেটা তো আসলে দর্শকদের, আমার বন্ধুরা যারা এই ভিডিওগুলা শুনেন তাদেরকে ধোঁকা দেয়া, সেটা হলো যে আসলে যেটা আমরা সবাই জানি, এই যে খলিল সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে বাংলাদেশে ঢুকেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে তিনি জাতিসংঘে, মানে বাংলাদেশের নাগরিক হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসাবে তো উনি দুটোই তো, এই 1 বছরের জন্য সভাপতিত্ব করবেন, আসবেন যাবেন, যে কোনো ক্রাইসিসে প্রথম সুযোগে তিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আশা তিনি পূর্ণ করতে পারুন বা না পারুন, কিন্তু ভবিষ্যতে কঠিন বিপদে পড়বে তারেক রহমানের সরকার এবং দল হিসাবে বিএনপি এবং এনসিপি জামাত, যারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত হয়ে 2024-এর জঙ্গি উত্থান ঘটিয়েছে এবং পরবর্তীতে কোনোভাবেই আর তাদের যে ফরেন রিলেশনস গুলো মেনটেন করতে পারছে না। না ভারতের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, হ্যাঁ, সবাইকে দেখিয়ে যাচ্ছে, চোখে চোখ রেখে কথা বলছে। আবার আমার এই ভিডিওতে এসেও কিছু কিছু বোধহয় ওই 24-এর জঙ্গি উত্থানের সহযোগীরা গালি দেন। আমি বলি যে ভাই গালি দিয়েন না, আমি যে বক্তব্যটা রাখি সেখান থেকে কোনো কথা আপনার অপছন্দ হলে, দ্বিমত হলে, সেটা অন্তত বলে গালি দেন, শুনে তো মানে সেটা তো করেন না আপনারা। যা হোক, খলিল সাহেবের শাস্তি তো হয়েই যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 24-এর জঙ্গি উত্থান যারা ঘটিয়েছে, বাংলাদেশের যারা সর্বনাশ করেছে, তাদের সবার একে একে আমরা বাংলাদেশেই শাস্তি দেখতে পাবো। একটা বেশ বড় গরম খবর আছে এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এগুলো নিয়ে তোলপাড় করছে যে শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হবে না। আসলে বিষয়টা হলো যে শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হচ্ছে না। এই বিষয়ে কথা বলবো, ইচ্ছা ছিল সার্জিও গর আর দীনেশ ত্রিবেদী সাহেবের বৈঠক নিয়ে কথা বলার, সেটা হয়তো আর কিছুক্ষণ পরে বলবো, কারণ এই খবরটা সারা বাংলাদেশে এমন ভাবে ছড়িয়ে গেছে, আমি নিশ্চিত পত্রপত্রিকায় বের হওয়ার পর জঙ্গিরা এখন লাফালাফি করবে। মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমান, বাংলাদেশের লাদেন, সে নিশ্চয়ই ইউটিউব করবে, পত্রিকায় লিখবে, এবং অনেক ধরনের আপনার ইউটিউবাররা যারা 24-এর জঙ্গি উত্থানের সহযোগী, তারা এটা নিয়ে রঙিন রঙিন ভিডিও তৈরি করবে, টিকা টিপ্পনী কাটবে। সেজন্য আমি পুরো জিনিসটা খোঁজ খবর নিলাম, পত্রপত্রিকা ঘাটলাম, ঘেটে যেটা হয়েছে সেটা বলি। সেটা হলো সত্য কথা, শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হচ্ছে না।
এই কথাটাই পুনরায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটিকে ভারত সরকার জানিয়েছে, অর্থাৎ ফরেন মিনিস্ট্রির অফিসিয়ালরা জানিয়েছে, এবং সেটা ভারত সরকার প্রকাশ করেছে। এই সংসদীয় কমিটির চেয়ারম্যান হলেন বিরোধী দল অর্থাৎ ভারতের কংগ্রেসের নেতা শশী থারুর। ব্যাপারটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে যাওয়ার পর থেকে আমরা কিন্তু ওনার কোনো ভিডিও দেখিনি, অর্থাৎ উনি কোনো জায়গায় সশরীরে উপস্থিত হয়ে পাবলিকলি কিছু করেননি। এটা আসলে ভারত সরকারের এই নীতিটারই প্রতিফলন, যে তারা শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দিচ্ছে না। এতদিন যে জল্পনা কল্পনা ছিল শেখ হাসিনা মরে গেছেন, শেখ হাসিনা অসুস্থ, শেখ হাসিনা ক্যান্সার আক্রান্ত, শেখ হাসিনার হাত পা ভেঙে গেছে, এক ওই যে জঙ্গি একটা যে অস্ট্রেলিয়ায় থাকে যে বনি আমিন, যাকে কিছুদিন আগে উত্তম মধ্যম দেওয়া হয়েছিল ইটালিতে, সে বলছিল একবার শেখ হাসিনার জেব্বা ও কি জানি, খুব শুদ্ধ উচ্চারণ করতে চায়, ইয়ের মতো, তৃতীয় মাত্রা জিল্লুরের মতো, সেটা বাম দিক ডান দিক অচল হয়ে গেছে। এই বিষয়টা আসলে আজকে ক্লিয়ার হয়ে গেল যে ভারত সরকার শেখ হাসিনার উপর এক ধরনের বিধিনিষেধ আরোপ করে রেখেছেন, এবং শেখ হাসিনা যা কিছু করছেন ভারত থেকে সবকিছু কিন্তু ওই বিধিনিষেধের অধীন। এবং বিধিনিষেধটা কোথা থেকে এসেছে? এইটা হলো ভারত সরকার বা ভারত রাষ্ট্র আপনার ওই যে পঞ্চশীলা নীতি নামে পরিচিতি লাভ করেছে, যেটা একেবারে 1950-এর দশকে পণ্ডিত নেহেরু, ভারতের তখনকার প্রধানমন্ত্রী, এখন তো নাই, ইউগোস্লাভিয়া তৎকালীন, বর্তমানে সার্বিয়া যার অংশ, ইউগোস্লাভিয়ার নেতা মার্শাল টিটো, তখনকার ইন্দোনেশিয়ার নেতা আহমেদ সুকর্ণ, এরা মিলে জোট নিরপেক্ষ আন্দোলন শুরু করেছিলেন, যেটা মূলত আসলে ছিল সোভিয়েত ইউনিয়নের একটা এলাই, যদিও তারা জোট নিরপেক্ষ। তারা একটা নীতি, 5টা নীতি বের করেছিলেন। সেটার মধ্যে একটা ছিল যে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে না গলানো। ভারত কিন্তু এই জিনিসটা স্ট্রিক্টলি মেনে চলে। ভারত যেহেতু পরাশক্তি হতে চায়, এই জিনিসটা তারা স্ট্রিক্টলি মেনে চলে। এবং চীন গত কয়েক বছরে আপনারা যদি খেয়াল করে থাকেন, চীন যত মিটিং করেছে বিভিন্ন জায়গায়, এবং কি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মিটিংয়ের ওইখানেও কিন্তু চীনের এই কমিটমেন্টটা ছিল, পঞ্চশীলা নীতি, অর্থাৎ 5টা নীতির মধ্যে একটা হলো যে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানো। ভারত চীন এগুলা কিন্তু নীতিটা মেনে চলে, মার্কিন যুক্তরাষ্ট্র নীতিটা মেনে চলে না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের দেশের জঙ্গিদের সাথে মিলে শেখ হাসিনা সরকারের উৎখাত ঘটিয়েছে। দেখুন, ভারত সরকারের এই যে ঘোষিত একটা নীতি, তাদের সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষা, এগুলোর সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই দেশে থাকতে দিয়েছে এবং তার উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এখন কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, সেই বিধিনিষেধের মধ্যে থেকেও কিন্তু শেখ হাসিনা তার দলের লোকজনের সাথে কথা বলছেন, মিটিং করছেন, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি ইন্টারভিউ দিচ্ছেন। সেগুলো যা আছে, এই আজকের যে রিপোর্ট, সংসদীয় কমিটির থ্রুতে যে রিপোর্ট বের হয়েছে, তাতে কিন্তু এগুলা কোনো কিছুকে মানে নতুন কিছু হবে এখান থেকে এমন কোনো খবর কিন্তু কোথাও বের হয়নি। ফলে এখান থেকে জঙ্গিরা যদি উৎফুল্ল হয় যে শেখ হাসিনার সব কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেটা হবে মানে তাদের এই নতুন একটা খবর শুনে কি বলবো, যে এই সব খবর বের হলে যে ধরনের নিজেদের ফেভারে সবাই ব্যাখ্যা করতে চায়, সেই ধরনের ব্যাখ্যারই একটা প্রয়াস হিসাবে এটাকে দেখতে হবে। আমি কিন্তু এই খবরগুলো ভালোভাবে পড়েছি ইতিমধ্যে, বাংলাদেশের ডেইলি স্টার, নিউজ সহ বিভিন্ন পত্রিকায়, হ্যাঁ, টিবিএস সবাই ছাপিয়েছে, ভারতেরও অনেকগুলো গণমাধ্যম এই খবরটা ছাপিয়েছে যে শেখ হাসিনাকে ভারতে রাজনীতি করতে দেয়া হচ্ছে না। সংসদীয় কমিটিতে শশী থারুর বলেছেন যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে ভারতের যে নৈতিক মানদণ্ড, ঐতিহাসিক নৈতিক মানদণ্ড এবং মানবিক দিক বিবেচনা করে, সেটাই স্পষ্ট। অর্থাৎ শেখ হাসিনার জীবন বাংলাদেশে বিপন্ন ছিল। আমরা তো দেখেছি জঙ্গি মাসুদ বলেছিল যে তারা শেখ হাসিনাকে খুঁজতে গিয়েছিল, ওইখানে পেলে ওয়াকার আর মাসুদ এরা কিন্তু শেখ হাসিনাকে মেরে ফেলতো। এই কনসিডারেশনে ভারত সরকার কিন্তু শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ে রেখেছেন। রাজনৈতিক আশ্রয় কথাটা তারা বলেননি, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে তো কোনো গুজব ছড়াবো না, ফলে আমি বাড়তি কোনো শব্দ এখানে যোগ করতে চাই না।
যেটা সত্য সেটা বললাম, এবং পুরো জিনিসটা নিয়ে যে তোলপাড় হচ্ছে তার কোনো অর্থ নাই। বরঞ্চ এই সংসদীয় কমিটি, ওই যে যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করা হবে এক্সট্রাডিশন ট্রিটির অধীনে, মাঝে মধ্যেই বাংলাদেশ সরকার এটা নিয়ে অপরিপক্ক বক্তব্য দেয়, যেটা আসলে দস্যু ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ কিন্তু স্পষ্ট বলে দিয়ে গেছেন যে এইটা আমরা চিঠিগুলো লেখার জন্য লিখি, শেখ হাসিনা যে ভারত আমরা যেভাবে চাই সেভাবে ফেরত দিবে, এটা আসলে তৌহিদ সাহেব নিজেও আশা করেন নাই, কেউই আশা করেনি, বিএনপিও আশা করে নাই। এখন শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা হচ্ছে কারণ সব খবরে বলা হচ্ছে যে তিনি যেহেতু স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে তিনি ফিরবেন ডিসেম্বরের মধ্যে, এই যে ফেরার কথাই যে সারা বিশ্বে তোলপাড় হয়েছে, সেই তোলপাড়ের কারণে যে বাংলাদেশ সরকার সহ বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলা অত্যন্ত উৎকণ্ঠায় আছে, বিপদে আছে এবং ভয়ে আছে, তারই প্রতিফলন। এবং সেটার প্রেক্ষিতে তারা হয়তো আজকের এই বক্তব্য ব্যাখ্যা করতে পারে। কিন্তু আমি সবাইকে অনুরোধ জানাবো যে যা খবর এসছে তা হলো ভারত শেখ হাসিনার উপর যেই নীতি শুরু থেকেই অনুসরণ করছে, সেই নীতিটাই আসলে এই রিপোর্টে পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে। কিন্তু কিন্তু শেষ কথাটা সংসদীয় কমিটির খবরে যেটা বের হয়েছে সেটা আমি একটু আপনাকে পড়ে শোনাই। আমি এটা ভারতের পত্রিকা দ্য টাইমস অফ ইন্ডিয়া থেকে পড়ে শোনাচ্ছি। সেখানে লাস্ট প্যারাগ্রাফ বলেছে যে টেকিং নোট অলসো অফ ঢাকাস রিকোয়েস্ট ফর হার এক্সট্রাডিশন, দ্য কমিটি রিকমেন্ডেড দ্যাট দ্য গভর্নমেন্ট কন্টিনিউ টু আপহোল্ড ইটস প্রিন্সিপালড অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ consisting with India's values and international responsibilities, while ensuring that such situations are managed with due sensitivity. খুব পরিষ্কার সংসদীয় কমিটির কথা বলছে যে শেখ হাসিনাকে যে এক্সট্রাডিট করার জন্য বাংলাদেশের সরকার বলছে, সেইখানে ভারতের যে প্রিন্সিপাল পজিশন আছে, হিউম্যানিটেরিয়ান কনসিডারেশন আছে, এইগুলো মেনে এটা এই জিনিসটা হ্যান্ডেল করতে বলেছে। তার মানে হলো তারা জানে বাংলাদেশে শেখ হাসিনার জীবন বিপন্ন হবে, শেখ হাসিনাকে অবৈধভাবে অন্যায্যভাবে ইউনূসের থিয়েটারগুলো এবং একাধিক্রমে সেই থিয়েটার তারেক রহমানও চালিয়ে যাচ্ছেন, তারা তাকে অন্যায্যভাবে মৃত্যুদণ্ড দিয়েছে, যেটা কিন্তু কয়েকদিন আগে 2 দিন আগে হিউম্যান রাইটস ওয়াচ, যারা কখনোই শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে কিছু বলে না, তারাও কিন্তু বলেছে যে এই মামলাগুলো এটা হলো রাজনৈতিক প্রতিহিংসা, শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া সেটাও কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা। এবং আমরা যেটা ভালোভাবে জানি শেখ হাসিনা 6 জন যুদ্ধাপরাধীকে ফাঁসি দিয়েছিলেন, এখন তারা শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগকে ফাঁসি দিয়ে দিবে সুযোগ পেলে। এটা তো সারা পৃথিবী এখন জেনে যাচ্ছে, ভারত সরকার এটা ভালোভাবেই জানে। ফলে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করার বিষয়টা আসলে এই অবজারভেশনের অন্তর্গত, এবং সেইটাই ভারতের সংসদীয় কমিটি আবার ভারত সরকারকে সতর্ক করে দিল যে শেখ হাসিনা যে এখন যাবেন বলছেন তার নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে কিন্তু আপনি মিনিংটা ওইভাবেও নিতে পারেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসলেও তার নিরাপত্তার ব্যাপারে কিন্তু ভারত সরকারের দৃঢ় মনোযোগ থাকবে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আশা করি এই যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে এটার পুরো ব্যাখ্যা আপনারা সবাই পেয়েছেন।